হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অনুশীলন প্লাস। আজকে আবারও আমরা মিসলেনিয়াস এক্সামকে মাথায় রেখে কিছু হিস্ট্রি কোয়েশ্চেন করব। আগের দিন আমরা 200টা কোয়েশ্চেন পর্যন্ত কমপ্লিট করেছিলাম। যদি তোমরা কেউ ভিডিওগুলো না দেখে থাকো, প্লেলিস্ট থেকে চেক করে নিতে পারো। আজকে আমরা 201 থেকে 250 পর্যন্ত কোয়েশ্চেনগুলো সলভ করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা বেঙ্গল আন্ডার কোম্পানি রুল, যেটা 1757 মানে পলাশির যুদ্ধের সময়টা থেকে 1857 মানে সিপাহী বিদ্রোহ পর্যন্ত কিছু কোয়েশ্চেন আমরা করে নেব। প্রথম 201 নম্বর কোয়েশ্চেন আছে, ব্যাটেল অফ পলাশি ওয়াজ ফট অন। পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল, কত তারিখে হয়েছিল? তো 23শে জুন 1757-তে হয়েছিল। 23শে জুন 1757-তে হয়েছিল অপশান এ। পলাশি আছে কোথায়? পলাশি হচ্ছে মুর্শিদাবাদে রয়েছে। ক্লাইভ ভার্সেস সিরাজউদ্দৌলা, অর্থাৎ রবার্ট ক্লাইভ ইংরেজদের তরফ থেকে আর সিরাজউদ্দৌলার মধ্যে লড়াইটা হয়েছিল। মির্জাফরকে পাপেট রুলার হিসেবে ইনস্টল করা হয়েছিল। তারপরেই কোম্পানির যে রুল সেটা বাংলায় চালু হয়ে গেছিলো এবং ঠিক তার আগের বছর 20 জুন ব্ল্যাক হোল ট্র্যাজেডি হয়েছিল, অন্ধকূপ হত্যা। পরের কোয়েশ্চেন 202, ব্যাটেল অফ বক্সার 1764 ওয়াজ ফট অ্যাট। তো বক্সারের যুদ্ধ 1764-তে হয়। কোথায় হয়? একদম অ্যাকিউরেটলি যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে আওয়াধ। আওয়াধ না থাকলে বিহার হবে। তো আওয়াধ নিয়ার পাটনা, পাটনার কাছে আওয়াধে হয়েছিল, যেখানে হেক্টর মুনরো ভার্সেস মীর কাসিম, মানে একদিকে ইংরেজদের তরফ থেকে হেক্টর মুনরো ছিল আর এদিকে মীর কাসিম ছিল বাংলার নবাব, এছাড়া সুজাউদ্দৌলা অযোধ্যার নবাব আর শাহ আলম দ্বিতীয় অর্থাৎ মুঘল সম্রাট। তো এই তিনজনের একটা গ্রুপ ছিল আর ওদিকে হেক্টর মুনরো ছিল, তাদের মধ্যে হয়েছিল। এরপরে 1765-তে তার ঠিক পরের বছর, বক্সারের যুদ্ধের পরের বছর, ট্রিটি অফ এলাহাবাদ সাইন হয় তাদের মধ্যে এবং সেখানে দিওয়ানি অফ বেঙ্গল কোম্পানিকে দেওয়া হয় বাংলার দেওয়ানি। পরে 203 নম্বর কোয়েশ্চেন, ডুয়াল গভর্নমেন্ট ইন বেঙ্গল ওয়াজ ইন্ট্রোডিউস বাই। দ্বৈত শাসন ব্যবস্থা বা গভর্নমেন্ট বেঙ্গলে ইন্ট্রোডিউস করেন কে? রবার্ট ক্লাইভ, অপশান এ। তো রবার্ট ক্লাইভ 1765-তে এটা ইন্ট্রোডিউস করে এবং কোম্পানি সেখানে তারপরে দিওয়ানি পেয়ে যায় এলাহাবাদের ট্রিটির মাধ্যমে। পরে এখানে 1772-এ এই যে ডুয়াল গভর্নমেন্ট এটা এন্ড হয়ে যায় ওয়ারেন হেস্টিংসের সময়। এরপরে আবার ফেমাইন হয় এবং করাপশান প্রচণ্ড চলে সেই সময়। তো এইগুলো একটু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে, যে রবার্ট ক্লাইভ ডুয়াল গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করে বাংলার দেওয়ানি লাভের পর, অর্থাৎ ট্রিটি অফ এলাহাবাদের পর। তারপরে আবার 1772-এ ওয়ারেন হেস্টিংসের সময় থেকে এটা উঠে যায় বা এটা শেষ হয়ে যায়। পরে 204, গ্রেট বেঙ্গল ফেমাইন 1770 কিল্ড। তো 1770-এ আর বাংলার 1176 সনে কি হয়েছিল? বাংলাতে ভীষণ দুর্ভিক্ষ হয়েছিল, যেটাকে 76-এর মন্বন্তর বলে। তো সেই গ্রেট বেঙ্গল ফেমাইন, বাংলার বৃহৎ দুর্ভিক্ষ, সেটাতে কতজন মানুষ প্রায় মারা গিয়েছিল? প্রায় 1 কোটির মতো মানুষ, অপশান সি, মারা গিয়েছিল। মানে বলা হচ্ছে 1/3 পপুলেশনের 1/3 মানে 3 ভাগের 1 ভাগ পপুলেশন মারা গিয়েছিল। কার সময় হয়েছিল? মির্জাফর এবং মীর কাসিম, এদের সময়কাল পর্যন্ত হয়েছিল, অর্থাৎ মির্জাফর থেকে মীর কাসিমের সময়কালে হয়েছিল। রেভিনিউ ডিম্যান্ড নট রিডিউস, তারপরেও কোম্পানি রেভিনিউয়ের যে ডিম্যান্ড, রাজস্বের যে ডিম্যান্ড, সেটা কমায়নি। এগুলো আনন্দমঠ গ্রন্থে লেখা আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং কোম্পানি কালেক্ট করতো একই প্রকারের ট্যাক্স, অর্থাৎ অত দুর্ভিক্ষের মধ্যেও সেম হিউজ অ্যামাউন্টের ট্যাক্স কালেক্ট করতো। পরে 205 নম্বর কোয়েশ্চেন, রেগুলেটিং অ্যাক্ট 1773 মেড ওয়ারেন হেস্টিংস। তো ওয়ারেন হেস্টিংসকে 1773-এর রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী গভর্নর অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল করে দেওয়া হয়, অর্থাৎ অপশান বি। তো এই অ্যাক্টটার মাধ্যমে তিনি প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়ে যান। 4টে কাউন্সিলর্স হয় তার, বারওয়েল, ক্লেভারিং, মনসন এবং ফ্রান্সিস। আর সুপ্রিম কোর্ট তৈরি হয় এই অ্যাক্ট অনুযায়ী, রেগুলেটিং অ্যাক্ট 1773 অনুযায়ী। কলকাতায় অ্যাপেক্স কোর্ট হিসেবে সুপ্রিম কোর্ট তৈরি হয় 1774-এ। 206 নম্বর কোয়েশ্চেন, পার্মানেন্ট সেটেলমেন্ট 1793 ওয়াজ বেসড অন রিপোর্ট অফ। তো পার্মানেন্ট সেটেলমেন্ট এটা ইন্ট্রোডিউস করে লর্ড কর্নওয়ালিস, তবে এটা কাদের রিপোর্টে বেসিসে করা হয়? জেমস গ্র্যান্ট এবং জন সোর। মেনলি জন সোরের রিপোর্টে করা হয়। তো জেমস গ্র্যান্ট এবং জন সোর দুজনাই হবে অপশান বি এবং সি। তো গ্র্যান্ট যে ছিল সে জমিদারদের পক্ষে ছিল, প্রো জমিদার, আর সোর যে ছিল সে রায়ত বা চাষিদের পক্ষে ছিল। কর্নওয়ালিস চোজ গ্র্যান্ট। কর্নওয়ালিস মোটামুটি গ্র্যান্টকেই বেশি চোজ করে তার আইডিয়াটাকে, এবং 10-এর 11 ভাগ কোম্পানিকে রাজস্ব দিতে হবে বা ভাগ দিতে হবে ফসলের, সেটা হয়
আর তারপর আবার 1/11 ভাগ জমিদারকে দিতে হবে, এটা হয়। পরের কোয়েশ্চেন, সানসেট ল, সূর্যাস্ত আইন ইন পার্মানেন্ট সেটেলমেন্ট মিট। তো পার্মানেন্ট সেটেলমেন্টে সূর্যাস্ত আইন চালু হয়। পার্মানেন্ট সেটেলমেন্ট মানে ছিল একটা মানে হেরিডিটারি বংশ পরম্পরায় জমিদাররা তার জমির মালিকানা ভোগ করবে, তাকে ইংরেজ কোম্পানিকে শুধুমাত্র প্রত্যেক বছর একটা সঠিক অ্যামাউন্ট, একদম পার্মানেন্ট অ্যামাউন্ট দিতে হবে রাজস্ব হিসেবে, তাহলেই তার জমির মালিকানা বজায় থাকবে। এবার সানসেট ল মানে কী ছিল, যদি টাইমে সূর্যাস্তের টাইম একটা দেওয়া ছিল, সেই সময় যদি কেউ না দিতে পারতো ট্যাক্স, তাহলে কি হতো, তার যে ল্যান্ড সেটাকে সেল করে দেওয়া হতো। তো সেল অফ ল্যান্ড অ্যাট সানসেট ইফ ট্যাক্স আনপেড, যদি ট্যাক্স আনপেড থাকতো তাহলে ল্যান্ড সেল করে দেওয়া হতো। তো এটাই ছিল সানসেট ল। তো এটা ক্রিয়েট করেছিল নিউ জমিদার ক্লাস, একটা নতুন জমিদারদের ক্লাস তৈরি করেছিল। এর কারণে মেনি ওল্ড জমিদার লস্ট ল্যান্ড, প্রচুর পুরনো জমিদার তাদের ল্যান্ড হারায় এই কারণে, টাইমে টাকা না দিতে পারার কারণে। লিড টু সাব ইনফিডুয়েশন। পরে 208, সতী ওয়াজ অ্যাবলিশড ইন 1829। তো 1829 সতী প্রথা বিলুপ্ত করা হয়, অ্যাবলিশ করা হয়, বন্ধ করা হয়। তো সেটা কার প্রচেষ্টায় করা হয়? অবশ্যই সেটা হবে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক এবং রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় এটা করা হয়, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। তো এটার এক্স্যাক্টলি ডেটটা হচ্ছে 4 ডিসেম্বর 1829 সতী প্রথা বন্ধ করা হয়। রাজা রামমোহন রায় এতে হেল্প করে। ব্রাহ্ম সমাজ 1828 এই ব্যাপারটাকে সাপোর্ট করেছিল। 1828 যে ব্রাহ্ম সমাজ গঠিত হয় তারা এই সতী প্রথার যে অবলুপ্ত হোক সেই ব্যাপারটাকে সাপোর্ট করেছিল। তারপর বেঙ্গল, মাদ্রাজ, বম্বে প্রেসিডেন্সিতে সবেতেই কিন্তু এটা বিলুপ্ত হয়। পরে 209, অ্যাংলিসিস্ট ওরিয়েন্টালিস্ট কন্ট্রোভার্সি 1835 ডিসিশন বাই। অ্যাংলিসিস্ট এবং ওরিয়েন্টালিস্ট কন্ট্রোভার্সি 1835-এ কার ডিসিশানে হয়? তো 1835 বললেই মনে রাখতে হবে ম্যাকলে, থমাস ব্যাবিংটন ম্যাকলে। তো থমাস ব্যাবিংটন ম্যাকলে, তিনি ম্যাকলে মিনিট দেন, মিনিট অন এডুকেশনের ওপর, যেখানে উনি ইংলিশ মিডিয়ামে পড়াশোনার ওপর জোর দেন আর সংস্কৃত, অ্যারাবিক কলেজগুলোকে ডিফান্ড করে দেন, মানে ফান্ড দেওয়া বন্ধ করে দেন। ক্যালকাটা মেডিকেল কলেজ স্থাপিত হয় 1835-এ। পরে 210 নম্বর কোয়েশ্চেন, ডক্ট্রিন অফ ল্যাপস, সত্য বিলোপ নীতি অ্যাপ্লাইড টু আওয়াধ ইন। কত সালে অযোধ্যাতে এই সত্য বিলোপ নীতি অ্যাপ্লাই হয়? তো 1856-তে অযোধ্যাতে এটা অ্যাপ্লাই হয়। কে ইন্ট্রোডিউস করে? লর্ড ডালহাউসি। তো এই যে সত্য বিলোপ নীতি, এটা কিসের বেসিসে করা হয়? অন মিস গভর্নেন্স, অবধকে যে ভালো করে তারা রাজ্য পরিচালনা করতে পারছে না, এর জন্য অ্যানেক্স করে নেওয়া হয়। তো ওয়াজিদ আলী শাহ ডিপোজড অ্যান্ড লখনউ অ্যানেক্স করে নেওয়া হয়। ডালহাউসি অ্যাপ্লাইড এই সেম নীতি অ্যাপ্লাই করে সাতারাতে, এছাড়া ঝাঁসিতে, নাগপুরে, পরপর এইগুলোতেও কিন্তু অ্যাপ্লাই করে। আর তারপরে 1856-তে অযোধ্যাতে হয়। পরে উডস ডেসপ্যাচ রিকমেন্ডেড। উডস ডেসপ্যাচ আসে 1854-তে এবং সেখানে উডস ডেসপ্যাচে ইউনিভার্সিটি তৈরি হয়। ভার্নাকুলার আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ দুটোতেই পড়াশোনা করার কথা বলা হয়। ভার্নাকুলার মানে মাতৃভাষা, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা ম্যাকলে বলেছিল, তো সেই অপশান বি হবে অ্যান্সার। ভার্নাকুলার প্লাস ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্লাস ইউনিভার্সিটি, তো 1854-তে আসে। 3টে ইউনিভার্সিটি গঠন হয়, ক্যালকাটা, বম্বে, মাদ্রাজে। 1857-তে এই উডের ডেসপ্যাচ অনুযায়ী 3টে ইউনিভার্সিটি তৈরি হয় এবং গ্র্যান্টস ইন এড অর্থাৎ অনুদান দেওয়া, বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়গুলোকে অনুদান দেওয়ার ব্যাপারটাও উডস ডেসপ্যাচ অনুযায়ী হয়। আর ডিপার্টমেন্ট অফ পাবলিক ইনস্ট্রাকশন এটাও তৈরি হয়। পরে ফার্স্ট রেলওয়ে ইন ইন্ডিয়া 1853 র্যান বিটুইন। 1853 সালে প্রথম ইন্ডিয়াতে রেলওয়ে আসে। তো কোথা থেকে কোথায় ট্রেনটা চলে? প্রথম চলে বম্বে টু থানে, ঠিক আছে, বম্বে থেকে থানে। 16 এপ্রিল 1853-তে চলে। ঠিক তার পরের বছর হাওড়া হুগলি মধ্যে চলে। তো 1853-তে 34 কিলোমিটার ডালহাউসি ইন্ট্রোডিউস করে। ফার্স্ট বেঙ্গলে চলে হচ্ছে ক্যালকাটা থেকে রানীগঞ্জ, 1855 বলছে। এটা ফার্স্ট বেঙ্গল হবে না, ফার্স্ট বেঙ্গলে কিন্তু হাওড়া থেকে হুগলি 1854-তে হয়। এবং এই যে টেলিগ্রাফ সেটা 1853-তে এই সময় ইন্ট্রোডিউস হয়। আর ক্যালকাটা থেকে রানীগঞ্জে চলে হচ্ছে 1855-তে। পরের কোয়েশ্চেনগুলো আমরা দেখে নিই। 213 নম্বর কোয়েশ্চেন, সিপাই মিউটিনি, সিপাই বিদ্রোহ ইন বেঙ্গল ফার্স্ট স্টার্টেড অ্যাট। কোথায় স্টার্ট হয় বেঙ্গলে প্রথম? তো ব্যারাকপুর রেজিমেন্টে হয়, মঙ্গল পাণ্ডে করে। তো ব্যারাকপুর রেজিমেন্টে 29 মার্চ 1857-তে হয়। মঙ্গল পাণ্ডে 34th রেজিমেন্টের প্রথম এটা শুরু করে।
অ্যারেস্ট করা হয় তাকে ফাঁসিও দেওয়া হয় এপ্রিলে, মানে মার্চে তিনি করে আর 8ই এপ্রিল তাকে ফাঁসি দেওয়া হয়। এত তাড়াতাড়ি তখন আর কি ব্যবস্থা গ্রহণ করা হতো, কিন্তু এখনকার আমলে তাড়াতাড়ি ব্যবস্থা মানে কোনো অন্যায় হলে, কোনো কিছু হলে তাড়াতাড়ি যে কোনো একটা প্রতিকার, কোনো একটা পানিশমেন্ট, সেটা বোধহয় এখন হয় না। মিরাটে 10ই মে চালু হয় জেনারেল আউটব্রেক, মানে সর্বসম্মতভাবে মিরাটে চালু হয় 10ই মে সিপাহী বিদ্রোহ। তারপরে লিডার অফ 1857 ইন বেঙ্গল ওয়াজ, তো 1857 যে বিদ্রোহ, সেখানে বেঙ্গলের লিডার কে ছিল? বেঙ্গলের কেউই লিডার ছিল না, কেননা নানা সাহেব এটা কানপুর থেকে ছিল, তারপর কুনওয়ার সিং বিহার থেকে ছিল, কিন্তু বেঙ্গলে কোনো লিডার ছিল না, কারণ বেঙ্গলে সেরকম কিছু আর হয়নি। তো বেঙ্গল ইন্টেলিজেন্সিয়া লয়াল ছিল, অর্থাৎ তারা এই বিদ্রোহে ছিল না বেশি। অনলি মিলিটারি মিউটিনি অ্যাট ব্যারাকপুরে আর বহরমপুরে মিলিটারি মিউটিনি হয়েছিল, সিভিলিয়ান পার্টিসিপেশন একদম ছিল না। তারপরে 215 ছোটনাগপুর রিভিলিয়ান 1857তেই হয় সিপাহী বিদ্রোহের সময়। তো সেখানকার লিডার কে ছিল? সিধু, বিরসা? তো এটা হবে ঠাকুর বিশ্বনাথ শাহদেব। তো ঠাকুর বিশ্বনাথ শাহদেব ইনি ছিলেন ছোটনাগপুর যে বিদ্রোহ হয়েছিল 1857 সিপাহী বিদ্রোহের সময়, তার নেতা। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, ছোটনাগপুর রাঁচিতে হয়েছিল, অলসো নীলাম্বর পীতাম্বর এটাও বলা হয়। মার্চড উইথ 1857 যে বিদ্রোহ, তার সঙ্গে মার্চ হয়ে যায়। ব্রুটালি সাপ্রেস করা হয়, ইংরেজরা একে ব্রুটালি দমন করে। পরে সাঁওতাল রিভিলিয়ান 1855-56 হয়। अगेंस्ट কাদের বিরুদ্ধে হয় সাঁওতাল বিদ্রোহ? জমিদার, মানি লেন্ডার্স, মহাজন, জমিদার আর ব্রিটিশদের বিরুদ্ধে হয়। তো জমিদার, মহাজন এবং ব্রিটিশদের বিরুদ্ধে হয়। সিধু, কানু, চাঁদ, ভৈরব করে, এদেরকে বলা হয় মুর্মু ব্রাদার্স। আর 10ই জুলাই 1855 এটা স্টার্ট হয়। মার্শাল ল চালু হয়, 15,000 মানুষ প্রায় এখানে মারা যায়। 217 তেভাগা মুভমেন্ট 1946 স্লোগান কী ছিল? আধি নেহি তেভাগা, অপশান বি। তো মানে আগে দেওয়া হতো 1/2 অংশ, এখন ওরা চাইছিল যে 3 ভাগের 2 ভাগ দিতে হবে। তো কিষাণ সভা, কমিউনিস্ট এরা চালু করে। নর্থ বেঙ্গলে মেনলি শুরু হয়। শেয়ার ক্রপার্স আর পুলিশ ফায়ার করে খানপুরে, এবং তার ফলে অপারেশন বর্গা চালু হয় 1978-এ। পরে নকশালবাড়ি আপরাইজিং 1967 স্টার্টেড ইন, কোথায় স্টার্ট হয়? ওয়েস্ট বেঙ্গলেই হয়, এটা উত্তরবঙ্গে অর্থাৎ দার্জিলিংয়ের দিকে হয়। তো 1967-তে ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং ডিস্ট্রিক্টে নকশালবাড়ি আন্দোলন হয়। চারু মজুমদার এবং কানু সান্যাল এরা করে। চারু মজুমদার এবং কানু সান্যাল, এটা মেনলি একটা কৃষক বিদ্রোহ ছিল, পিজেন্ট রিভল্ট। ইন্সপায়ার্ড নকশাল মুভমেন্ট, নেম ফ্রম ভিলেজ নকশালবাড়ি, তার মানে ভিলেজ নকশালবাড়ি থেকেই এই নামটা আসে। পরে ইন্ডিগো রিভল্ট মানে নীল বিদ্রোহ 1859-এ হয়। তার এর সেন্টার কী ছিল? এর সেন্টার বাংলায় ছিল, কিন্তু নদিয়াতে এর সেন্টার ছিল। নদিয়ার চৌগাছা ভিলেজ, যেখানে দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণু বিশ্বাস এরা মেনলি শুরু করে। দীনবন্ধু মিত্র 1860-এ নীল দর্পণ লেখে, এবং ইন্ডিগো কমিশন তৈরি হয় 1860-এ। কাল্টিভেশন শিফটেড টু বিহার, এর ফলে কাল্টিভেশনটাকে শিফট করে দেওয়া হয় বিহারে। পরে পাবনা রিভল্ট 1873-এ পাবনা বিদ্রোহ হয়। কাদের এগেনস্টে হয়? জমিদারদের এগেনস্টে পাবনা বিদ্রোহ হয়। পাবনা বাংলাদেশে রয়েছে। তো ইউসুফ শাহী পরগনাতে এটা হয়। নো রেন্ট ক্যাম্পেন লিড টু বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট, এর ফলে বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট চালু হয় 1885-তে। মানে যে বছর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়, সে বছরই বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট তৈরি হয়। তারপরে ঈশানচন্দ্র রয় লিডার ছিল ঈশানচন্দ্র রয়, তার মানে পাবনা বিদ্রোহের লিডার ছিল ঈশানচন্দ্র রয়। এরপরের কোয়েশ্চেন, আত্মীয় সভা 1815-য় ফাউন্ডেড বাই, কে তৈরি করে আত্মীয় সভা? অপশান বি, রাজা রামমোহন রয়। তো এখানে কি ডিসকাশন হতো? মোনোথিজম, একেশ্বরবাদ, যে ঈশ্বর একটাই। এরপরে আবার ব্রাহ্ম সমাজ তৈরি হয় 1828-এ। আর গিফট টু মোনোথেইস্ট 1809-এর, সেটা মোনোথেইস্টদের জন্য একটা গিফট। অ্যান্টি সতী প্যাম্পলেট এখানে এরা দিতে থাকে, অর্থাৎ সতী প্রথার বিরুদ্ধে এরা ছিল। পরে ব্রাহ্ম সমাজ ওয়াজ ফাউন্ডেড ইন, কত সালে ব্রাহ্ম সমাজ তৈরি হয়? 1828, 20 আগস্ট তৈরি হয়। তো এটা কোথায় তৈরি হয়? ক্যালকাটাতে তৈরি হয়, এবং এটা ভাগ হয়ে যায় 1866-তে, দিয়ে আদি ব্রাহ্ম সমাজ হয়, দেবেন্দ্রনাথ ঠাকুর করেন, এবং ব্রাহ্ম সমাজ অব ইন্ডিয়া এটা কেশবচন্দ্র সেন করেন।
তারপরে 1878 আবার সাধারণ ব্রাহ্ম সমাজ হয়। পরে তত্ত্ববোধিনী সভা 1839 ফাউন্ডেড বাই 1839 মানে ঠিক সুভাষচন্দ্র বসু 1939 ফরওয়ার্ড ব্লক গঠন করে, তার ঠিক 100 বছর আগে 1839 তত্ত্ববোধিনী সভা দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা, তৈরি করেন। তো এখান থেকে এরা বেদান্ত প্রমোট করতো, মানে বেদের অন্ত, উপনিষদ, বেদান্ত, আর পাবলিশ করতো তত্ত্ববোধিনী পত্রিকা, এবং ফাদার অফ রবীন্দ্রনাথ অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা। পরে বেথুন স্কুল 1849 হয় ফর গার্লস ওয়াজ স্টার্টেড বাই, কে স্টার্ট করে? ড্রিঙ্ক ওয়াটার বেথুন, অপশান ডি, 1849 এটি স্টার্ট করে। তো পুরো নাম হচ্ছে জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুন, ক্যালকাটাতে স্টার্ট করে, ফার্স্ট গার্লস স্কুল ছিল, বিদ্যাসাগর সাপোর্ট করে, পরে আবার এটাই বেথুন কলেজ হয়ে যায়। 225 নম্বর কোয়েশ্চেন, উইডো রিম্যারেজ অ্যাক্ট, বিধবা বিবাহ আইন 1856-তে ক্যাম্পেনার কে ছিল? ক্যাম্পেনার ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টাতেই তিনি পিটিশন দেন এবং ডালহাউসি সেটাকে পাস করে, অ্যাকচুয়ালি সাইন করে ক্যানিং। তো ম্যারিড হিজ সন, তিনি নিজের ছেলের সাথে একটি উইডো বা বিধবা কন্যার বিয়ে দেন। তারপরে সংস্কৃত কলেজের তিনি প্রিন্সিপালও হন। পরে ইয়ং বেঙ্গল মুভমেন্ট ওয়াজ লিড বাই, নব্যবঙ্গ আন্দোলনের নেতাকে? তো হেনরি ডিরোজিও, হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও 1820-তে ইয়ং বেঙ্গল আন্দোলন চালু করে। হিন্দু কলেজের তিনি টিচার ছিলেন, খুবই অল্প বয়সে তিনি প্রফেসর হন। র্যাশনালিস্ট ছিলেন, ফ্রি থিঙ্কার্স ছিলেন, ডিরোজিয়ানস বলা হতো তার ফলোয়ারদের। আর তিনি মারা যান 1831-এ কলেরাতে। এটাও আসে যে কিসে তিনি মারা যান, কলেরাতে মারা যান। পরে হিন্দু মেলা 1867 অর্গানাইজার কে ছিল? নবগোপাল মিত্র। যে কোনো ন্যাশনাল বললে আর হিন্দু মেলা বললে অবশ্যই সেটার উত্তর হবে নবগোপাল মিত্র। তো চৈত্র মেলা, স্বদেশী গুডস, রেসলিং, মিউজিক, এগুলো তার সঙ্গে রিলেটেড। প্রিকারসার টু ন্যাশনালিজম, রবীন্দ্রনাথ এখানে গান গান। পরে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1876, তো কে ফাউন্ডার? তৈরি কে করেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আনন্দমোহন বোস দুজনাই করেন। তো অপশান এ আর বি। তো পলিটিক্যাল অ্যাসোসিয়েশন ছিল এটা। প্রোটেস্ট এগেনস্ট সিভিল সার্ভিস এজ রিডাকশন, মানে সিভিল সার্ভিসের যে এজ সেটা কমানোর জন্য এরা প্রোটেস্ট করে। 1874-এ সেই এজটা কমানো হয়। তারপরে হচ্ছে ন্যাশনাল কনফারেন্স হয় 1883-তে। পরে প্রার্থনা সমাজ বম্বেতে হয় 1867-তে, ইন্সপায়ার্ড বাই। প্রার্থনা সমাজ কিসের দ্বারা ইন্সপায়ার্ড ছিল? ব্রাহ্ম সমাজের দ্বারা। তো তৈরি করে হচ্ছে আত্মারাম পাণ্ডুরং, রানাডে, ভান্ডারকর, এরাও ছিল। এছাড়া নো আইডল ওরশিপ, এরাও সেই ব্রাহ্ম সমাজের মতো কোনো মূর্তি পূজায় বিশ্বাস করতো না। মহারাষ্ট্রে এটা গঠন হয়েছিল। পরে আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে? 1875-এ প্রতিষ্ঠাতা তো স্বামী দয়ানন্দ সরস্বতী, কিন্তু তার লেখা বই কি? স্বামী দয়ানন্দস বুক, সত্যার্থ প্রকাশ। তিনি বলেছিলেন গো ব্যাক টু বেদাস, এটাও আসে গো ব্যাক টু বেদাস কে বলেছিল? শুদ্ধি আন্দোলন শুরু করেন, উইডো রিম্যারেজ করান, লাহোরে এদের হেডকোয়ার্টার ছিল, আর গুরুকুল সিস্টেম চালু করেন। তাহলে আর্য সমাজের হেডকোয়ার্টার ছিল লাহোরে, এটা মনে রাখতে হবে। পরের কোয়েশ্চেন, যুগান্তর গ্রুপ স্টার্টেড পেপার ইন, কত সালে যুগান্তর গ্রুপটা দলটা পেপার স্টার্ট করে, যুগান্তর পত্রিকা? 1906-এই করে। তো এই যে যুগান্তর দল সেটা তৈরি করেছিল বারীন্দ্র ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত। এটা একটা মিলিট্যান্ট ন্যাশনালিজম ভাবধারায় তৈরি হয়। অরবিন্দ এডিটর ছিল বন্দে মাতরম পত্রিকার। পরে আলিপুর বম কেস, অ্যাকিউজডের লয়ার কে ছিল? তো আলিপুর ষড়যন্ত্র মামলাতে অরবিন্দ ঘোষ তো অ্যাকিউজ ছিলই, তার লয়ার ছিল সিআর দাস, চিত্তরঞ্জন দাস। তিনি ডিফেন্ড করেছিল অরবিন্দকে। ফেমাস স্পিচ, অরবিন্দ অ্যাকুইটেড 1909-এ এবং বারীন্দ্র ট্রান্সপোর্টেড, মানে অরবিন্দকে ছেড়ে দেওয়া হয় আর বারীন্দ্রকে ট্রান্সপোর্ট করা হয়। পরে হাওড়া গ্যাং কেস 1910 ওয়াজ এগেনস্ট, কিসের এগেনস্টে ছিল? হাওড়া গ্যাং কেস ছিল অনুশীলন সমিতি এবং যুগান্তর, এই দুটোরই এগেনস্টে ছিল। তার মানে বোথ সি হবে। হাওড়া গ্যাং কেস দুটোরই এগেনস্টে ছিল, অনুশীলন সমিতি এবং যুগান্তর। যতীন্দ্রনাথ মুখার্জি, যাকে বাঘা যতীন নামেও পরিচিত, তিনি ছিলেন লিডার। আর ঢাকা অনুশীলন সমিতি তৈরি করেছিল পুলিন বিহারী দাস। পরে বাঘা যতীন ডায়েরিন, কত সালে বাঘা যতীন মারা যায়? তো 1915-তে, 1915, যে সময় ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন হয়, তো সেই সময় কিন্তু বাঘা যতীন মারা যান। 10ই সেপ্টেম্বর 1915-তে মারা যান। বালাসরে এনকাউন্টার করে পুলিশে, ইন্দো জার্মান কনস্পিরেসি হয়। ইফ আই ডাই 1000 যতীনস উইল অ্যারাইজ, যদি আমি মারাও যাই আরও অনেক হাজার হাজার যতীন তৈরি হবে, এটা ওনার ফেমাস উক্তি।
পরে গোপীমোহন সাহা শট, কাকে গোপীমোহন সাহা মেরে ফেলে? তো আর্নেস্ট ডেকে মেরে ফেলে। 1924-এ আর্নেস্ট ডেকে মেরে ফেলে। মিস্টেকেন ফর টেগার্ট, হ্যাংড, এবং তার কারণে 1924-এ তাকে ফাঁসি দেওয়া হয়। ইনি অনুশীলন সমিতির মেম্বার ছিল, অর্থাৎ এই যে গোপীমোহন সাহা তিনি অনুশীলন সমিতির মেম্বার ছিল। পরে চিটাগং আর্মারি রেড, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, এটার ডেট কবে ছিল? 18 এপ্রিল 1930। মাস্টারদা সূর্য সেন এর নেতা ছিল, ক্যাপচার করেছিল পুলিশের অস্ত্রাগার এবং রিপাবলিক ডিক্লেয়ার করেছিল 4 দিনের জন্য, আর জালালাবাদ ব্যাটেল হয়েছিল। পরে প্রীতিলতা ওয়েদাদার অ্যাট্যাক, কোথায় অ্যাট্যাক করে? পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব, অপশান বি। পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব 1932-এর সেপ্টেম্বরে, 24শে সেপ্টেম্বর অ্যাট্যাক করে। তো এই সময় এই ডেটটা কিন্তু আর একটা জিনিসের জন্য ফেমাস, কেউ কি বলতে পারবে? তাহলে কমেন্টে অবশ্যই বলো যে 24শে সেপ্টেম্বর 1932-এ আর কি হয়েছিল, বা কার কার মধ্যে একটা ট্রিটি হয়েছিল। তো ইনি এই যে প্রীতিলতা ওয়েদাদার, সে নিজে সায়ানাইড খেয়ে পয়জেন্ড হারসেলফ, সায়ানাইড খেয়ে মারা যায়। কল্পনা দত্ত অ্যারেস্ট হয়, আর সূর্য সেন অ্যারেস্ট হয় দিয়ে 1933-এ ফেব্রুয়ারি মাসে। এরপর সূর্য সেনকে ফাঁসি দেওয়া হয়, তার মানে সূর্য সেন হ্যাংড অন কত তারিখে ফাঁসি দেওয়া হয়? তো 1933-এ তো তিনি অ্যারেস্ট হয়ে গেলেন। এরপর 1934-এর 12ই জানুয়ারি, অর্থাৎ যেদিনকে আমরা বিবেকানন্দের জন্মদিন পালন করি, ন্যাশনাল ইউথ ডে, সেদিনকে সূর্য সেনকে ফাঁসি দেওয়া হয় 1934-এ। তো চট্টগ্রাম জেলে তাকে ফাঁসি দেওয়া হয়। ব্রুটালি টর্চার করা হয় তার আগে, অর্থাৎ তার দাঁত নখ সব ভেঙে দেওয়া হয়, আর বডি তা বে অফ বেঙ্গলে পরে ফেলে দেওয়া হয়। পরে বিনয় বাদল দীনেশ ডেট, অর্থাৎ বিনয় বাদল দীনেশের যে ডেটটাতে তারা অলিন্দ যুদ্ধ করেছিল, রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিল, সেটা ছিল 8ই ডিসেম্বর 1930। 8ই ডিসেম্বর 1930 সালে বিনয় বাদল দীনেশ, অর্থাৎ 1930-এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হচ্ছে, 1930-এই আইন অমান্য হচ্ছে, আর 1930-এই বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিং দখল করছে, আক্রমণ করছে, অলিন্দ যুদ্ধ হচ্ছে। 8ই ডিসেম্বর 1930-এ করেছিল। তো তারা কাকে মেরে ফেলেছিল? কর্নেল সিমসনকে মেরে ফেলেছিল, এবং তাদের নামেই বিবাদী বাগ তৈরি হয়। পরে বীণা দাস ফায়ার্ড অ্যাট গভর্নর, বীণা দাস কোন গভর্নরকে ফায়ার করে? তো স্ট্যানলি জ্যাকসন, অপশান বি। স্ট্যানলি জ্যাকসনকে 1932-এ ক্যালকাটা ইউনিভার্সিটির সে ছিল, তাকে সে ফায়ার করে, এবং তার জন্য 9 বছরের তার জেল হয়। পরের কোয়েশ্চেন, পার্টিশন অফ বেঙ্গল অ্যানাউন্সড বাই, কে অ্যানাউন্স করে? লর্ড কার্জন 19শে জুলাই 1905-এ অ্যানাউন্স করে, আর 16ই অক্টোবর থেকে সেটা কার্যকারী হয়। এই যে এফেক্টিভ 16ই অক্টোবর 1905, কিন্তু 19শে জুলাই অ্যানাউন্স করে। এর ফলে ইস্ট বেঙ্গল আর পূর্ববঙ্গ এবং আসাম নামে দুটো প্রদেশ তৈরি হয়, রাখি বন্ধন উৎসব হয়, স্বদেশি মুভমেন্ট চলে। পরে আবার এটা তুলে নেওয়া হয় 12ই ডিসেম্বর 1911-তে লর্ড হার্ডিঞ্জ 2 এর সময় দিল্লি দরবারে এটাকে উঠিয়ে নেওয়া হয়, বঙ্গভঙ্গ রদ করা হয়। 242 স্বদেশি মুভমেন্ট বয়কট রেজলিউশন অ্যাক্ট, অর্থাৎ স্বদেশি মুভমেন্ট বয়কট এই রেজলিউশনগুলো কোথায় নেওয়া হয়? টাউন হল ক্যালকাটাতে নেওয়া হয়। 7ই আগস্ট 1905-এ, জুলাই মাসে তো বঙ্গভঙ্গ হয়, মোটামুটি ডিসিশন হয়, তো টাউন হল ক্যালকাটাতে 7ই আগস্ট 1905-এই এই রেজলিউশনটা গ্রহণ হয় স্বদেশি বয়কটের। বন্দে মাতরম এদের স্লোগান হয়, রবীন্দ্রনাথ ঠাকুর লেখেন গান, এবং বয়কট ফরেন ক্লোথস, সুগার, চিনি, এগুলোকে বয়কট করা হয়। পরে বরিশাল কনফারেন্স 1906, অর্থাৎ যে বছর ঢাকাতে মুসলিম লীগ গঠন হয় সেই বছরই বরিশাল কনফারেন্স হয়। তো সেখানে প্রেসিডেন্ট কে ছিল? প্রেসিডেন্ট ছিল বিপিন চন্দ্র পাল, অপশান এ। তো লাঠিচার্জ করে পুলিশ, অ্যাট্রোসিটি দেখা যায়, নির্মমতা, লিড টু এক্সট্রিমিস্ট মিলিট্যান্ট ফেজ, অর্থাৎ চরমপন্থী মিলিটারি আন্দোলন শুরু হয়। পরে মুসলিম লীগ ফাউন্ডেড ঢাকা 1906 বাই, তো মুসলিম লীগ ঢাকাতে তৈরি হয় 1906-এ। কারা তৈরি করে? আগা খান, সলিমুল্লাহ, মোহসিন উল মুলক সবাই করে, অপশান ডি। নবাব সলিমুল্লাহ এটাকে হোস্ট করে, এখানে সিমলা ডেপুটেশনের ডিমান্ড করা হয়, সেপারেট ইলেকটোরেটের ডিমান্ড করা হয়। দিল্লি দরবার 1911 ক্যাপিটাল শিফটেড, কোথা থেকে কোথায় ক্যাপিটাল শিফট করা হয়? তো দিল্লি দরবারে দুটো কাজ হয় লর্ড হার্ডিঞ্জ 2 এর সময় 1911-তে। এক হচ্ছে বঙ্গভঙ্গ রদ করা হয়, আর দিল্লি দরবারে ক্যাপিটালটাকে শিফট করা হয় কলকাতা থেকে দিল্লিতে, ক্যালকাটা টু দিল্লি। তো কবে হয়? 1911-তে 12ই ডিসেম্বর হয়। এই সময় রাজা হচ্ছে জর্জ 5, পঞ্চম জর্জ। বেঙ্গল রিইউনাইটেড হয়ে যায়, বিহার উড়িষ্যা সেপারেট করে দেওয়া হয়।
আর এটাই ছিল ফাউন্ডেশন স্টোন অফ নিউ দিল্লি। পরে জাতীয় শিক্ষা পরিষদ, এটা 1906 গঠন হয়। কিসের জন্য গঠন হয়? তো এটা ন্যাশনাল এডুকেশনের জন্য গঠন হয়। তো সতীশচন্দ্র মুখার্জি, অরবিন্দ এনারা তৈরি করে। বেঙ্গল ন্যাশনাল কলেজ তৈরি হয়, বয়কট করে গভর্নমেন্ট স্কুল। 247 গান্ধীজি কেম টু বেঙ্গল ফর, কিসের জন্য গান্ধীজি বেঙ্গলে এসেছিল? তো 1946-এ যে ডাইরেক্ট অ্যাকশন ডের পর রায়টস লেগে গেছিলো, সেখানে নোয়াখালীতে বহু মানুষ মারা যায়, তো সেই সময় গান্ধীজি বেঙ্গলে আসে। নোয়াখালীতে 1946-এ রায়টস হয়। 1946-এ অ্যাকচুয়ালি কলকাতাতে অক্টোবর নভেম্বরে রায়টস হয়। এবং ওয়াকড ভিলেজ টু ভিলেজ, গ্রামে গ্রামে হেঁটে হেঁটে তিনি যান, সেই সময় সুরাবর্তী তাকে অ্যাকম্পানি করেন। পরে গ্রেট ক্যালকাটা কিলিংস 1946 ডাইরেক্ট অ্যাকশন ডে। তো ডাইরেক্ট অ্যাকশন ডে ডাক দেয় মুসলিম লীগ বা জিন্না, কিন্তু 1946-এ গ্রেট ক্যালকাটা কিলিংস এটা কত তারিখে হয় এটা আসে? এটা হয় হচ্ছে 16ই আগস্ট, অপশন বি। তো মুসলিম লীগ ডাক দেয়, 4000-এরও বেশি মানুষ মারা যায়। সুরাবর্দী তখন সিএম ছিল বেঙ্গলের, এবং নোয়াখালী আন্দোলন শুরু হয়, বিহারেও রায়টস লেগে যায়। 1949 মাউন্ট ব্যাটেন প্ল্যান, বেঙ্গল পার্টিশন বেসিস কী ছিল? না সিরিল র্যাডক্লিফের যে লাইন ডিমার্কেশন সেটা। তো সিরিল র্যাডক্লিফ চেয়ারম্যান বাউন্ডারি কমিশন। তো ইস্ট পাকিস্তান এবং ইস্ট পাকিস্তান পূর্ববঙ্গকে পূর্ব পাকিস্তান বলে দেওয়া হয়, আর ওয়েস্ট বেঙ্গলটা ইন্ডিয়াতে চলে আসে। লাস্ট কোয়েশ্চেন আজকে, ওয়েস্ট বেঙ্গল ফর্মড অন, কত সালে ওয়েস্ট বেঙ্গল তৈরি হয়? তো এটা কিন্তু 15ই আগস্ট 1947-এ হবে যে ওয়েস্ট বেঙ্গল ফরমেশন হয়, কিন্তু 20 জুন মানে ঠিক তার আগে 20 জুন 1947-এ ওয়েস্ট বেঙ্গল যে ইন্ডিয়ার পার্ট হবে সেটা অ্যাসেম্বলিতে ভোট হয়। তো এই জন্যে 20 জুন কিন্তু পশ্চিমবঙ্গ দিবস বলে পালন করা হয়। তো প্রথম সিএম ছিল ডক্টর পিসি ঘোষ, আর গভর্নর ছিল রাজা গোপালাচারী। তো তোমাদের যদি আজকের এই কোয়েশ্চেনগুলো ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা একটা লাইক করতে পারো, শেয়ার করতে পারো, এছাড়া কমেন্ট করে জানাতে পারো কোনো আরও এরকম ভিডিও লাগলে, বা কোন টপিকের ওপর আর ভিডিও বানাতে পারি সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। এরকমই আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।